সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যৌথ মূলধনী ব্যবসার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আজকের আলোচনায় আমরা যে বিষয়গুলির উপর মেইন ফোকাস করব সেটা হলো কোম্পানির নিবন্ধনপত্র, কার্যারম্ভের অনুমতিপত্র, পরিচালকদের যোগ্যতা সূচক শেয়ার, কোম্পানির মূলধন সংগ্রহের বিভিন্ন উৎস, শেয়ার এবং বিভিন্ন প্রকার শেয়ারের বর্ণনা। তো কাজেই তোমরা যদি আজকের এই লেকচারটি তোমরা ভালো করে অনুসরণ করো, তাহলে তোমরা লেকচার শেষে তোমরা কোম্পানি নিবন্ধনপত্র কি তার নমুনা ব্যাখ্যা করতে পারবে, কার্যারম্ভের অনুমতিপত্র বলতে কি বোঝায় তা ব্যাখ্যা করতে পারবে, পরিচালকদের যোগ্যতা সূচক শেয়ার বলতে কি বোঝায় তা তোমরা ব্যাখ্যা করতে পারবে, কোম্পানির মূলধন সংগ্রহের উৎসগুলো কি কি সেগুলি সম্পর্কে বিস্তারিত তোমরা বলতে পারবে। তারপরে শেয়ার কাকে বলে, যৌথ মূলধনী কোম্পানির শেয়ারের বিভিন্ন প্রকারভেদ তোমরা বলতে পারবে। নিবন্ধনপত্র বলতে কি বোঝায়? সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন। যৌথ মূলধনী কোম্পানির ব্যবসা শুরু করার জন্য নিবন্ধনপত্র একটি গুরুত্বপূর্ণ দলিল। কোম্পানি আইনের বিভিন্ন বিধিবিধান প্রতিপালন করে কোম্পানির প্রবর্তক বা উদ্যোক্তাগণ নিবন্ধকের নিকট কোম্পানিটি নিবন্ধনের জন্য আবেদন করে থাকে। নিবন্ধক বিভিন্ন দলিলপত্র সমূহ বা যে সকল কাগজপত্র সমূহ নিবন্ধকের নিবন্ধনের জন্য আবেদনপত্রের সাথে দেওয়া প্রয়োজন সেগুলি চেক করে তিনি যদি সন্তুষ্ট হন, তাহলে কোম্পানিকে নিবন্ধনের প্রমাণ হিসাবে যে সার্টিফিকেট বা দলিল প্রদান করে থাকে তাকে নিবন্ধনপত্র বা ইনকর্পোরেশন বলে। নিবন্ধনপত্র পাওয়ার পরপরই কোম্পানির আইনগত সত্তার সৃষ্টি হয় এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধনপত্র পাওয়ার সাথে সাথেই ব্যবসা আরম্ভ করতে পারে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধনপত্র পাওয়ার পরও তাকে ব্যবসা আরম্ভ করার জন্য অপেক্ষা করতে হয়। তোমরা দেখো এখানে নিবন্ধনপত্রের একটি নমুনা এখানে দেওয়া হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যৌথ মূলধনী কোম্পানির নিবন্ধকের কার্যালয়। এলে কার্যালয়টির ঠিকানা এখানে দেওয়া আছে নিবন্ধনপত্র অর্থাৎ সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন, পত্র নাম্বার, তারপরে কত তারিখে দেওয়া হয়েছে এবং নিবন্ধক এখানে বলছেন আমি সত্যায়িত করছি যে 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী এখানে যে কোম্পানিটির নাম লুনা প্রকাশনী লিমিটেডকে 8 জুলাই 2019 শেয়ার দ্বারা সীমিত দায়বদ্ধ পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধন করা হবে। তারপরে নিবন্ধকের সিল এবং স্বাক্ষর দেওয়া হয়েছে, অর্থাৎ এটি হলো নিবন্ধনপত্র। তো কোম্পানি সংগঠন বা কোম্পানির যে নিবন্ধক আছে বা রেজিস্ট্রার আছে, তিনি এই নিবন্ধনপত্র দেওয়ার সাথে সাথেই কোম্পানির আইনগত সত্তার সৃষ্টি হয়। এই নিবন্ধনপত্রকে কোম্পানির বার্থ সার্টিফিকেটও বলা হয়, অর্থাৎ জন্ম নিবন্ধন। মানুষের যেমন জন্ম নিবন্ধন হয়, কোম্পানিরও জন্ম নিবন্ধন এই যে নিবন্ধনপত্র, এই জন্য এটাকে বার্থ সার্টিফিকেট বলা হয়। আর এই নিবন্ধনপত্র পাওয়ার পরপরই কোম্পানির কৃত্রিম ব্যক্তিসত্তা বা চিরন্তন অস্তিত্ব লাভ করে। তো এই কোম্পানি নিবন্ধনপত্র পাওয়ার পূর্ব পর্যন্ত কোম্পানির কোনো স্বীকৃতি থাকে না। তাহলে কোম্পানির বিভিন্ন আইনগত আনুষ্ঠানিকতা পালন শেষে প্রবর্তক বা উদ্যোক্তাগণ কোম্পানির নিবন্ধকের নিকট থেকে নিবন্ধনের প্রমাণ হিসাবে যে সার্টিফিকেট লাভ করে থাকেন তা কি বলা হয়? নিবন্ধন পত্র। তারপরে আসো কার্যারম্ভের অনুমতিপত্র। তো কার্যারম্ভের অনুমতিপত্র বলতে কি বোঝায়? কার্যারম্ভের অনুমতিপত্র পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দলিল। এই সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট বা কার্যারম্ভের অনুমতিপত্র ছাড়া পাবলিক লিমিটেড কোম্পানি ব্যবসা শুরু করতে পারে না। নিবন্ধনপত্র পাওয়ার পরপর প্রাইভেট লিমিটেড কোম্পানি ব্যবসা শুরু করতে পারলেও পাবলিক লিমিটেড কোম্পানি কিন্তু তা পারে না। তাহলে তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে নিবন্ধনপত্র পাওয়ার পরপর কোন ধরনের কোম্পানি বা কোন কোম্পানি ব্যবসা শুরু করতে পারে, তো সেখানে তোমরা প্রাইভেট লিমিটেড কোম্পানির কথা বলবে। আর পাবলিক লিমিটেড কোম্পানি কার্যারম্ভের অনুমতিপত্রের জন্য তাকে অপেক্ষা করতে হয়। তাহলে কার্যারম্ভের অনুমতিপত্র কাকে বলে? তাহলে নিবন্ধনপত্র পাওয়ার পর ব্যবসা শুরু করার জন্য প্রয়োজনীয় শর্তাবলী পূরণ সাপেক্ষে
কোম্পানির নিবন্ধক কর্তৃক পাবলিক লিমিটেড কোম্পানিকে যে ছাড়পত্র প্রদান করা হয় তাকে কার্যারম্ভের অনুমতিপত্র বলে। তাহলে কার্যারম্ভের অনুমতিপত্র হলো একটি ছাড়পত্র। এই ছাড়পত্রটা কে প্রদান করে? এই ছাড়পত্রটা প্রদান করে হলো যৌথ মূলধনী কোম্পানির নিবন্ধক অর্থাৎ রেজিস্ট্রার্ড অফিস। 1994 সালের যে কোম্পানি আইন আছে, বর্তমানে 2020 সালে তা সংশোধিত হয়েছে। এই আইনের 50 ধারা মোতাবেক পাবলিক লিমিটেড কোম্পানির কার্য শুরু করার অনুমতিপত্রের জন্য কয়েকটি শর্ত আছে। এই শর্তগুলি পূরণ করলেই এই সার্টিফিকেটটা প্রদান করে থাকে বা প্রদান করতে পারে। কি কি শর্ত? সেগুলি হলো কোম্পানির বিবরণপত্র বা বিকল্প বিবরণপত্রের এক কপি। কোম্পানির বিবরণপত্র কি বা বিকল্প বিবরণপত্র কি, এটা আমরা পূর্ববর্তী লেকচারে আলোচনা করেছি। তারপরে ন্যূনতম পুঁজি সংগৃহীত হয়েছে, অর্থাৎ কোম্পানিটা পরিচালনা করার জন্য যে পুঁজি প্রয়োজন, ন্যূনতম যে পুঁজি প্রয়োজন, সে পুঁজি প্রবর্তকগণ সংগ্রহ করতে সক্ষম হয়েছে, এরকম একটা সার্টিফিকেট। তারপরে পরিচালকগণ যোগ্যতা সূচক শেয়ার ক্রয় করেছে। তোমরা জানো যে যৌথ মূলধনী কোম্পানি বা পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সকল উদ্যোক্তা কিন্তু পরিচালক হতে পারে না। তাহলে পরিচালক হওয়ার জন্য যে সকল উদ্যোক্তা পরিচালকের গণের জন্য যোগ্যতা সূচক যে শেয়ার নির্ধারণ করা হয়েছে সেই শেয়ার অবশ্যই ক্রয় করতে হবে। তাহলে সেই পরিচালকগণ যোগ্যতা সূচক শেয়ার ক্রয় করেছে, এই মর্মে একটা সার্টিফিকেট বা এই মর্মের এক কপি দাখিল করতে হবে। তারপর প্রয়োজনীয় সব কাজ যথাযথভাবে সম্পাদন হয়েছে। এখানে এই যে কাজগুলো আছে কোম্পানি পরিচালনার জন্য বা কোম্পানি কার্য শুরু করার জন্য যে ধরনের কার্যক্রমগুলি সম্পাদন করা প্রয়োজন সেই কাজগুলো যথাযথভাবে সম্পাদিত হয়েছে, এই মর্মে কোম্পানির পরিচালক বা সচিবের, কোম্পানির যে সচিব থাকে, কোম্পানি সচিবের একটি ঘোষণাপত্র এখানে জমা দিতে হবে আবেদনপত্রের সাথে। তো এই শর্তগুলি পূরণ করার পর নিবন্ধক কোম্পানিকে ব্যবসা শুরু করার জন্য একটি ছাড়পত্র প্রদান করে থাকেন। এই ছাড়পত্র কি বলা হয়? কার্যারম্ভের অনুমতিপত্র বা সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট। আশা করি সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট কি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তোমাদেরকে যদি পরীক্ষায় আসে সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট এবং অনুমতিপত্র এবং নিবন্ধনপত্র এই দুটির মধ্যে পার্থক্য কি বা এই দুটির প্রয়োজনীয়তা কি, তাহলে আশা করি তোমরা বলতে পারবে। এখানে দেখো কার্যারম্ভের অনুমতিপত্রের একটি নমুনা দেখানো হলো। তো এটাও নিবন্ধকের কার্যালয় এটা প্রদান করে থাকে। তাহলে এখানে কার্যারম্ভের অনুমতিপত্র, পত্র নং, তারিখ, তারপরে এই মর্মে আমি ছাড়পত্র প্রদান করছি। যে ওখানে পূর্ববর্তীটাতে ছিল নিবন্ধন বা রেজিস্ট্রেশন, আর এটা হলো ছাড়পত্র প্রদান করছি যে রূপালী ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে অদ্য কোম্পানির আইন অনুযায়ী এই ঘোষণাপত্র পেশ করছে, তাকে কার্যারম্ভের অনুমতি দেওয়া হলো। এই অনুমতি পাওয়ার পরপরই কোম্পানি কি করতে পারে? তার যৌথ মূলধনী কোম্পানি অর্থাৎ পাবলিক লিমিটেড কোম্পানি তার কার্যক্রম শুরু করতে পারে। এখন আমরা আলোচনা করব পরিচালকদের যোগ্যতা সূচক শেয়ার। তোমাদের পরীক্ষায় প্রায় সময়ই আসে পরিচালকদের যোগ্যতা সূচক শেয়ার বলতে কি বোঝায়। তাহলে যোগ্যতা সূচক শেয়ার কার? পরিচালকদের, ডাইরেক্টরস কোয়ালিফাইং শেয়ার। আমরা জানি যৌথ মূলধনী কোম্পানি বা পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার সবাই ক্রয় করতে পারে, কিন্তু পরিচালক হওয়ার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ শেয়ার অবশ্যই ক্রয় করতে হবে। তাহলে এখানে পরিচালকদের যোগ্যতা সূচক শেয়ার দেখো, এখানে পাবলিক লিমিটেড কোম্পানির প্রবর্তক বা উদ্যোক্তাদের মধ্য হতে যারা প্রথমবার কোম্পানির পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত হতে চান তাদেরকে কোম্পানি আইন অনুযায়ী বাধ্যতামূলকভাবে নির্দিষ্ট সংখ্যক শেয়ার ক্রয় করতে হয়। বাধ্যতামূলক, এটাকে আইন অনুযায়ী, কোম্পানি আইন অনুযায়ী বাধ্যতামূলকভাবে নির্দিষ্ট সংখ্যক শেয়ার ক্রয় করতে হয়। এই কৃত শেয়ারকেই পরিচালকদের যোগ্যতা সূচক শেয়ার বলা হয়। তাহলে যারা পরিচালক হতে চান তাদেরকে এই সংখ্যক শেয়ার ক্রয় করতে হবে, যারা পরিচালক হতে চান না তাদেরকে এই পরিমাণ শেয়ার ক্রয় করার কোনো বাধ্যবাধকতা নেই। তাইলে যোগ্যতা সূচক, এখানে পরিচালক হওয়ার যোগ্যতা অর্জন করার জন্য যে শেয়ার ক্রয় করতে হয়, যে পরিমাণ শেয়ার ক্রয় করতে হয় তাকেই বলা হয় পরিচালকদের যোগ্যতা সূচক শেয়ার। তাহলে কোম্পানি আইনে এই যোগ্যতা সূচক শেয়ারের সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হয়নি। অর্থাৎ বাংলাদেশের প্রচলিত যে কোম্পানি আইন আছে 1994 সালের কোম্পানি আইন বা 2020 সালে যে সংশোধিত কোম্পানি আইন, সে আইনে যোগ্যতা সূচক পরিচালকদের যোগ্যতা অর্জন করার জন্য কি পরিমাণ শেয়ার ক্রয় করতে হবে এটা নির্দিষ্ট করে দেওয়া হয়নি। তাহলে এটা কোথায় দেয়া আছে? কোম্পানির যারা প্রবর্তক বা কোম্পানির যারা উদ্যোক্তা
তারাই কি করে স্মারকলিপি এবং পরিমেল নিয়মাবলীতে এই শেয়ারের সংখ্যা নির্দিষ্ট করে দেন। তাইলে আইনে এটা নির্দিষ্ট করা না থাকলেও কোম্পানির প্রবর্তক বা উদ্যোক্তাগণ স্মারকলিপি বা মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন বা আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন এগুলোতে উল্লেখ করে দেয়। তাহলে এটা ঠিক করে কারা? প্রবর্তক এবং উদ্যোক্তাগণ। তাহলে বলা যায় কোম্পানির পরিচালক হবার যোগ্যতা অর্জনের জন্য কোম্পানির প্রবর্তক বা উদ্যোক্তাগণ কর্তৃক স্মারকলিপি ও পরিমেল নিয়মাবলীতে নির্ধারিত যে নির্দিষ্ট সংখ্যক শেয়ার ক্রয় করতে হয় তাকে যোগ্যতা সূচক শেয়ার বলি। তাইলে আমরা এখানে কি বুঝলাম? এখানে আমরা বুঝলাম যে পরিচালকদের যোগ্যতা সূচক শেয়ার কোম্পানি আইনে নির্দিষ্ট করে দেওয়া হয় না, এটা নির্দিষ্ট করা হয় মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন এবং আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে নির্দিষ্ট করা থাকে। আর এটা কারা করে? এটা করে কোম্পানির যারা উদ্যোক্তা, কোম্পানির যারা প্রবর্তক, তারাই এটা তৈরি করে থাকে। এখন আমরা দেখব যৌথ মূলধনী কোম্পানির মূলধন সংগ্রহের উৎসগুলো কি কি। সোর্সেস অফ অবটেনিং কোম্পানিজ ক্যাপিটাল। তোমরা জানো যে কোনো কোম্পানির ব্যবসা শুরু করার জন্য, ব্যবসা সম্পাদন করার জন্য বা ব্যবসা পরিচালনা করার জন্য কোম্পানির বিভিন্ন ধরনের মূলধনের প্রয়োজন হয়ে থাকে। তো এই মূলধন ছাড়া কোনো ব্যবসা কি তৈরি করা যায় না বা ব্যবসা শুরু করা যায় না। তাই কোম্পানি মূলধন সংগ্রহের জন্য যে যে উৎসগুলো ব্যবহার করে থাকেন সেই উৎসগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। একটি কোম্পানি মূলধন সংগ্রহের জন্য যে উৎসগুলি ব্যবহার করে থাকে সময় অনুসারে বা মেয়াদ অনুসারে সেই উৎসগুলোকে তিনটি ক্যাটাগরিতে বা তিনটি শ্রেণীতে বিভক্ত করা যায়। একটা হলো স্বল্প মেয়াদী মূলধন, একটা হলো মধ্যমেয়াদী মূলধন, আর একটা হলো দীর্ঘ মেয়াদী মূলধন। তাহলে এখানে মেয়াদের উপর ভিত্তি করে মূলধন তিন প্রকার। মেয়াদ, এখানে মেয়াদটা কতদিন, অর্থাৎ মূলধনটা যে উৎস থেকে সংগ্রহ করছে সেই মূলধনটা কোম্পানি কতদিন ব্যবহার করবে বা কতদিন ব্যবহার করতে পারবে সেই সময়ের উপর ভিত্তি করে এই সোর্সগুলোকে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে। যেমন স্বল্পমেয়াদী মূলধন, স্বল্পমেয়াদী মূলধনের মেয়াদ হলো কোম্পানি সাধারণত 1 বছর, সর্বোচ্চ 1 বছর বা তার চেয়ে কম সময়ের জন্য যে উৎস থেকে মূলধন সংগ্রহ করে থাকে সেগুলোকে বলা হয় স্বল্পমেয়াদী মূলধন। তাহলে স্বল্পমেয়াদী মূলধনের বৈশিষ্ট্য হলো 1 বছর বা তার চেয়ে কম সময়ের জন্য সংগৃহীত মূলধন। আর মধ্যমেয়াদী মূলধন সাধারণত বলা হয় 1 বছর থেকে 5 বছর পর্যন্ত, 1 বছর থেকে 5 বছর পর্যন্ত মেয়াদের জন্য যে মূলধন সংগ্রহ করা হয় তাকে বলা হয় মধ্যমেয়াদী মূলধন। দীর্ঘমেয়াদী মূলধন হলো এই মূলধন দীর্ঘ সময়ের জন্য সংগ্রহ করা হয়, অর্থাৎ মেয়াদ 5 বছরের অধিক হয়। তাহলে আমরা বলতে পারি 5 বছরের বেশি সময়ের জন্য যে মূলধন সংগ্রহ করা হয়, 5 বছরের বেশি সময় ব্যবহার করার জন্য যে মূলধন সংগ্রহ করা হয় সেই মূলধনগুলিকে বলা হয় দীর্ঘমেয়াদী মূলধন। তো সাধারণত দীর্ঘমেয়াদী মূলধনের মেয়াদ 5 বছরের বেশি হয়ে থাকে এবং 5 থেকে 10 বছরের অধিক সময়। বলা হয় যে 5 থেকে 10 বছর, কিন্তু 10 বছরেরও অনেক বেশি সময় ব্যবহার করতে পারে। তাহলে স্বল্প মেয়াদের ক্ষেত্রে মেয়াদটা নির্দিষ্ট থাকে সর্বোচ্চ 1 বছর, আর মধ্য মেয়াদের ক্ষেত্রে নির্দিষ্ট থাকে সর্বোচ্চ 5 বছর, কিন্তু দীর্ঘ মেয়াদের ক্ষেত্রে সর্বোচ্চটা নির্দিষ্ট থাকে না। তাহলে মেয়াদের উপর ভিত্তি করে মূলধনকে কয় ভাগে ভাগ করা যায় যদি জিজ্ঞেস করা হয় তাহলে তোমরা কি বলবে যে মেয়াদের উপর ভিত্তি করে মূলধনকে 3 ভাগে ভাগ করা হয়েছে, স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী মূলধন। এখন আমরা এই বিভিন্ন মেয়াদী মূলধনগুলোকে আমরা ডিটেইলস আলোচনা করব। পাবলিক লিমিটেড কোম্পানি এবং প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলো বিভিন্ন মেয়াদের মূলধন সংগ্রহের উৎসের জন্য বিভিন্ন ধরনের উৎস ব্যবহার করে থাকে। তো স্বল্পমেয়াদী মূলধন সংগ্রহের জন্য যে উৎসগুলি ব্যবহার করা থাকে সেগুলোকে বিভিন্ন ভাগে বিভক্ত করা যায়। তো এখন আমরা স্বল্পমেয়াদী মূলধনের বিভিন্ন উৎসগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে হলো মুদ্রা বাজার ঋণ। তো যৌথ মূলধনী কোম্পানিগুলো মুদ্রা বাজার থেকে ঋণ নিয়ে স্বল্পমেয়াদী মূলধনের উৎস হিসেবে ব্যবহার করে থাকে। তো মুদ্রা বাজার ঋণ কি আসলে? যে বাজারে সাধারণত স্বল্পমেয়াদী আর্থিক সম্পদ বা স্বল্পমেয়াদী দলিল ইস্যু করে ঋণ সংগ্রহ করা হয় তাকে মুদ্রা বাজার ঋণ বলা হয়। আবারও বলছি, মুদ্রা বাজার ঋণ কাকে বলে? যে বাজারে মুদ্রা বাজার ঋণ হলো এমন ঋণ যে ঋণ মুদ্রা বাজার থেকে সংগ্রহ করা হয়। তাহলে মুদ্রা বাজার কি? তাহলে মুদ্রা বাজার হলো স্বল্পমেয়াদী আর্থিক সম্পদ বা দলিল ইস্যু করে যে ঋণ সংগ্রহ করা হয় বা যেখান থেকে ঋণ সংগ্রহ করা হয় সেটাই হলো
মুদ্রাবাজার বা মুদ্রাবাজার ঋণ। মুদ্রাবাজারে কর্পোরেট প্রতিষ্ঠানসমূহ, বিশেষ করে যৌথ মূলধনী প্রতিষ্ঠানসমূহ, পাবলিক লিমিটেড এবং প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলো বাণিজ্যিক কাগজ এবং ব্যাংকের স্বীকৃতিপত্র ইস্যু করে স্বল্পমেয়াদী মূলধন সংগ্রহ করে থাকে। তো এখানে বাণিজ্যিক কাগজ বলতে আসলে কি বোঝায়? তো সাধারণত ব্যবসা প্রতিষ্ঠান সমূহ অর্থায়নের জন্য নির্দিষ্ট সময়ান্তে মুনাফা সহ আসল অর্থ ফেরত দেওয়ার অঙ্গীকার করে যে বাণিজ্যিক পত্র ইস্যু করে থাকে তাকেই বলা হয় বাণিজ্যিক কাগজ বা কমার্শিয়াল পেপার। তাহলে এখানে কি সাধারণত যে সকল প্রতিষ্ঠানগুলোর বাজারে সুনাম রয়েছে বা ভালো গুডউইল রয়েছে, সে সকল প্রতিষ্ঠানগুলো তাদের সাময়িক অর্থের চাহিদা পূরণের জন্য তারা বাণিজ্যিক পত্র বিক্রয়ের মাধ্যমে তারা ঋণ সংগ্রহ করে থাকে। সাধারণত খ্যাতিমান ব্যক্তি, বাণিজ্যিক ব্যাংক, বীমা কোম্পানি, পেনশন তহবিল ইত্যাদি প্রতিষ্ঠান বাণিজ্যিক পত্র ক্রয় করে সাময়িকভাবে অর্থায়ন করে থাকে। সুতরাং বাণিজ্যিক পত্র হলো বা কমার্শিয়াল পেপার হলো স্বল্পমেয়াদী জামানতবিহীন অঙ্গীকারপত্র যা মুদ্রাবাজারে বিক্রয় করে বৃহৎ ও নামকরা প্রতিষ্ঠান স্বল্পমেয়াদী অর্থায়নের ব্যবস্থা করে থাকে। এবং বাণিজ্যিক পত্রের ব্যয় ব্যাংক ঋণের ব্যয়ের তুলনায় কম হওয়ার কারণে বৃহৎ নামকরা প্রতিষ্ঠানসমূহ বাণিজ্যিক কাগজ ইস্যু করে স্বল্পমেয়াদী তহবিলে প্রয়োজন মেটায়। আর স্বল্পমেয়াদী এই বাণিজ্যিক কাগজের মেয়াদ সাধারণত 3 মাস থেকে 270 দিন হয়ে থাকে। তাহলে বাণিজ্যিক কাগজের মেয়াদ 3 মাস থেকে 270 দিন, অর্থাৎ সর্বোচ্চ 1 বছর হয়ে থাকে। তারপরে আসি আমরা ব্যাংকের স্বীকৃতিপত্র। তো ব্যাংকের স্বীকৃতিপত্র কি? ব্যাংকের স্বীকৃতিপত্র হলো একটি বাণিজ্যিক ব্যাংক যখন কোনো মেয়াদি ড্রাফট প্রস্তুত করে কোনো ব্যবসা প্রতিষ্ঠানকে একটি নির্দিষ্ট সময়ের পর নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের নিশ্চয়তা প্রদান করে, তখন তাকে ব্যাংকের স্বীকৃতিপত্র বলে। তাহলে ব্যাংকের স্বীকৃতিপত্রটা কে প্রদান করে? বাণিজ্যিক ব্যাংক। কাকে প্রদান করে? কোনো একটি প্রতিষ্ঠানকে। এবং একটি নির্দিষ্ট সময়ে কি করবে? বাণিজ্যিক ব্যাংক ওই অর্থটা পরিশোধ করবে, এরকম একটা নিশ্চয়তা প্রদান করে। একেই বলা হয় ব্যাংকের স্বীকৃতিপত্র। সাধারণত অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে স্বল্পমেয়াদী অর্থ সংস্থানের উদ্দেশ্যে এই ব্যাংকের স্বীকৃতিপত্র প্রস্তুত করা হয়। এবারে আসি আমরা দ্বিতীয় উৎস হলো স্বল্পমেয়াদী মূলধনের দ্বিতীয় উৎস হলো ব্যাংক ঋণ। ব্যাংক ঋণ বলতে আসলে কি বোঝায়? তো বিভিন্ন ব্যাংক নির্দিষ্ট সুদের হারে নির্দিষ্ট সময়ের জন্য তাদের কাস্টমারকে বা গ্রাহককে জামানতবিহীন কিংবা জামানতযুক্ত যে অর্থ প্রদান করে থাকে তাহাকেই বলে ব্যাংক ঋণ। আবারও বলছি, বিভিন্ন ব্যাংক নির্দিষ্ট সুদের বিনিময়ে তাদের গ্রাহকদেরকে জামানতবিহীন কিংবা জামানতযুক্ত যে ঋণ প্রদান করে থাকে তাকে বলা হয় ব্যাংক ঋণ। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে বাণিজ্যিক ব্যাংক এ ধরনের ব্যাংক ঋণ প্রদান করে থাকে। আর দেখতে পাচ্ছ যে ব্যাংক ঋণ প্রধানত দুই প্রকার, একটা হলো জামানতবিহীন ব্যাংক ঋণ আর একটা হলো জামানতযুক্ত ব্যাংক ঋণ। তাহলে জামানতবিহীন ব্যাংক ঋণ মানে কি? যখন কোনো ব্যাংক স্থাবর কিংবা অস্থাবর সম্পত্তি জামানত হিসেবে বন্ধক না রেখে তার গ্রাহককে ঋণ প্রদান করে থাকে তাকে বলা হয় জামানতবিহীন ব্যাংক ঋণ। আর জামানতবিহীন ব্যাংক ঋণ 3 প্রকার। কি ঋণ রেখা, ঘূর্ণায়মান ঋণ এবং লেনদেন ঋণ। তো ঋণ রেখা কি? ঋণ রেখা হলো যখন কোনো ব্যাংক তার মক্কেলকে এক ধরনের চুক্তির সাহায্যে একটি নির্দিষ্ট সুদের হারে ঋণ প্রদান করে, একটি নির্দিষ্ট সুদের হারে নির্দিষ্ট পরিমাণ অর্থ স্বল্প সময়ের জন্য ঋণ হিসেবে প্রদান করে, তখন তাকে বলা হয় ঋণ রেখা। এখানে ঋণ রেখা কেন বলা হচ্ছে? যে ঋণ রেখার সর্বোচ্চ সময় হলো 1 বছর এবং এখানে ঋণের অর্থ এককালীন বা কিস্তিতে পরিশোধ করা যায়। আর ঘূর্ণায়মান ঋণ বা রিভলভিং ক্রেডিট, ঘূর্ণায়মান ঋণ কি? ঘূর্ণায়মান ঋণ হলো এটি ব্যাংক এবং ঋণ গ্রহীতার মধ্যে আনুষ্ঠানিক চুক্তি। ঘূর্ণায়মান ঋণ হলো ব্যাংক এবং গ্রাহকের মধ্যে একটি
ঘূর্ণায়মান চুক্তি, যে চুক্তির মাধ্যমে ব্যাংক তার গ্রাহককে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ঋণ প্রদান করে থাকে। একে গ্যারান্টিযুক্ত ঋণ রেখাও বলা হয়ে থাকে। এই ঋণ চুক্তির শর্ত অনুযায়ী বাণিজ্যিক ব্যাংক ঋণ গ্রহীতাকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ঋণ হিসেবে প্রদানের নিশ্চয়তা দেয়, এবং ব্যাংক যেহেতু এক নির্দিষ্ট পরিমাণ অর্থ ঋণ হিসেবে প্রদানের নিশ্চয়তা প্রদান করে, সেহেতু অব্যবহৃত ঋণের উপরও বাধ্যতামূলকভাবে প্রতিষ্ঠানকে বা গ্রাহককে সুদ প্রদান করতে হয়। তারপর হলো লেনদেন ঋণ। লেনদেন ঋণ কাকে বলে? বিশেষ কোনো উদ্দেশ্য বা বিশেষ কোনো কাজের জন্য যে ঋণ প্রদান করা হয় তাকে লেনদেন ঋণ বলা হয়। যেমন জনাব হাসান একজন ঠিকাদার, একটি টেন্ডারের কাজ করার জন্য তার 25 লাখ টাকা প্রয়োজন। এই ক্ষেত্রে জনাব হাসান ব্যাংকের কাছ থেকে তার ঠিকাদারি কাজের জন্য যদি অর্থ সংগ্রহ করে থাকে ঋণের মাধ্যমে, তাহলে তাকে বলা হবে লেনদেন ঋণ। তাহলে লেনদেন ঋণ কি? লেনদেন ঋণ হলো একটি বিশেষ কাজের জন্য ব্যাংক তার গ্রাহককে যে ঋণ প্রদান করে তাকে বলা হয় লেনদেন ঋণ। তারপর আসলে জামানতযুক্ত ব্যাংক ঋণ। তো জামানতযুক্ত ব্যাংক ঋণ কাকে বলে? তো জামানতযুক্ত ব্যাংক ঋণ হলো যে ঋণ ব্যাংক জামানতের বিপরীতে প্রদান করে থাকে তাকেই বলা হয় জামানতযুক্ত ব্যাংক ঋণ। যখন কোনো ব্যাংক স্থায়ী সম্পত্তি জামানতের বিপরীতে ঋণ প্রদান করে তখন তাকে বলা হয় জামানতযুক্ত ঋণ। আর জামানতযুক্ত ঋণ প্রধানত কয় প্রকার? 2 প্রকার। কি কি? প্রাপ্য বিল এবং মজুত পণ্য। তো প্রাপ্য বিলের মাধ্যমে অর্থায়ন। তো প্রাপ্য বিল কি? প্রাপ্য বিল হলো স্বল্পমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে প্রাপ্য বিলকে জামানত হিসেবে গ্রহণ করে ব্যাংক তার গ্রাহককে অর্থায়ন করে থাকে, ব্যাংক তার গ্রাহককে ঋণ প্রদান করে থাকে। আর মজুত পণ্য কি? মজুত পণ্য হলো ব্যাংক গ্রাহকের মজুত পণ্য জামানত রেখে যে ঋণ প্রদান করে থাকে তাকে বলা হয় মজুত পণ্যের বিপরীতে জামানতযুক্ত ব্যাংক ঋণ। তোমরা জানো মজুত পণ্য হলো কোম্পানির যে সকল পণ্য একটি নির্দিষ্ট পর্যায় পর্যন্ত প্রস্তুত করা হয়েছে সেগুলো হলো মজুত পণ্য। তো এই মজুত পণ্য বন্ধক রেখেও ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়, এগুলিকে বলা হয় জামানতযুক্ত ব্যাংক ঋণ। এরপরে আসো স্বতঃস্ফূর্ত অর্থায়ন। তো স্বতঃস্ফূর্ত অর্থায়ন বলতে কি বোঝায়? স্পন্টেনিয়াস ফাইন্যান্সিং। তো যে অর্থায়ন ধারে পণ্য ক্রয় ও বকেয়া খরচ সৃষ্টির মাধ্যমে সৃষ্টি হয় তাকে বলা হয় স্বতঃস্ফূর্ত অর্থায়ন। অর্থাৎ এখানে আনুষ্ঠানিকভাবে ঋণের কোনো চুক্তি হয় না, এটা স্বতঃস্ফূর্তভাবে এখানে ঋণ সংগঠিত হয়ে থাকে। কিভাবে? যেখানে ধারে বা বাকিতে পণ্য কেনা বেচার কারণে এই ঋণ সৃষ্টি হয়ে থাকে, যে এটা ব্যবসায়ের স্বাভাবিক বা সাধারণ কার্যক্রমের মাধ্যমে এই ঋণ সৃষ্টি হয়ে থাকে। যেমন ব্যবসার ক্ষেত্রে বকেয়া বা বাকিতে পণ্য কেনা বেচা একটি সাধারণ কাজ। এই সাধারণ কাজের মাধ্যমে বা সাধারণ ব্যবসায়িক লেনদেনের মাধ্যমে এই ঋণ সৃষ্টি হয়ে থাকে বলে একে বলা হয় স্বতঃস্ফূর্ত অর্থায়ন। তো স্বতঃস্ফূর্ত অর্থায়নকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো ব্যবসায়ী ঋণ বা ট্রেড ক্রেডিট, আরেকটা হলো ক্রেতাদের নিকট অগ্রিম, আর থার্ড হলো বকেয়া খরচ সমূহ। তো ব্যবসায়ী ঋণ কি? ব্যবসায়ী ঋণ হলো পণ্য বিক্রেতা যখন তার গ্রাহককে বাকিতে পণ্য বিক্রয় করে তখন ব্যবসায়ী তার গ্রাহকের কাছে যে পাওনা অর্থের সৃষ্টি হয় সেটি হলো ব্যবসায়িক ঋণ। এই ব্যবসায়িক ঋণের আবার বিভিন্ন ধরনের শর্ত রয়েছে। তো যাই হোক, তো এই ব্যবসায়িক ঋণ বাকিতে পণ্য বিক্রয়ের কারণে এই ঋণ সৃষ্টি হয়ে থাকে। তারপর ক্রেতাদের নিকট অগ্রিম। অনেক সময় যে পণ্যের বাজারে পণ্যের অনেক বেশি চাহিদা থাকে, ক্রেতারা বিক্রেতার নিকট অগ্রিম অর্থ প্রদান করে থাকে তার পণ্যের জন্য। অর্থাৎ বাজারে যখন কোনো পণ্যের বেশি চাহিদা থাকে তখন ক্রেতারা এই পণ্যটি পাওয়ার জন্য বিক্রেতার নিকট অগ্রিম পরিশোধ করে থাকে এই পণ্যের দাম। তো এভাবে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যে ঋণের সৃষ্টি হয়ে থাকে তাকে বলা হয় ক্রেতাদের নিকট অগ্রিম ঋণ। তারপর আসে বকেয়া খরচ সমূহ। অনেক সময় কোম্পানি যে খরচগুলো সংগঠিত হয়ে থাকে সে সকল খরচের বকেয়া পরিশোধ করে না বা পরিশোধ করতে সময় পায়। এই বকেয়া খরচের কারণে কোম্পানি তার যারা সাপ্লায়ার থাকে তাদের কাছে দায়ের সৃষ্টি হয়। এই যে দায়গুলো আছে সেই দায়গুলো কোম্পানির এক ধরনের লায়াবিলিটিস বা ঋণ হিসেবে পরিগণিত হয়। এগুলোকে বলা হয় স্বতঃস্ফূর্ত অর্থায়ন, অর্থাৎ এগুলো স্বাভাবিকভাবে সৃষ্টি হয়ে থাকে। তাহলে স্বল্পমেয়াদী মূলধনের উৎস হিসাবে আমরা কয়টি উৎস দেখলাম? স্বল্পমেয়াদী মূলধনের উৎস হিসাবে আমরা 3টি উৎস দেখলাম।
একটি হলো মুদ্রা বাজার ঋণ, একটি হলো ব্যাংক ঋণ, আর একটি হলো স্বতঃস্ফূর্ত অর্থায়ন। তাহলে মুদ্রা বাজার ঋণের আবার দুটি প্রকারভেদ দেখলাম। ব্যাংক ঋণের মধ্যে দেখলাম দুটি প্রকারভেদ, জামানত যুক্ত এবং জামানতবিহীন। আরেকটা দেখলাম স্বতঃস্ফূর্ত অর্থায়ন। এই তিন ধরনের ঋণকেই সাধারণত স্বল্পমেয়াদী মূলধনের উৎস হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। এখন আমরা আলোচনা করব মধ্যমেয়াদী মূলধনের উৎসগুলো কি কি। তো মধ্যমেয়াদী অর্থায়নের উৎস হিসেবে যৌথ মূলধনী প্রতিষ্ঠানগুলো যে সকল সোর্সগুলি ব্যবহার করে থাকে তাদের মধ্যে অন্যতম হলো বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, মূলধনী বাজার প্রতিষ্ঠান, যন্ত্রপাতি প্রস্তুতকারীগণ, লিজিং কোম্পানি, পেনশন এবং প্রভিডেন্ট ফান্ড। এই উৎসগুলো থেকে প্রতিষ্ঠান মধ্যমেয়াদী অর্থ বা মধ্যমেয়াদী মূলধন সংগ্রহ করে থাকে। তো বাণিজ্যিক ব্যাংক, আমরা এগুলো একটু বিস্তারিত আলোচনা করি। বাণিজ্যিক ব্যাংক, আমরা জানি যে বাণিজ্যিক ব্যাংক তাদের গ্রাহকদের নিকট থেকে বিভিন্ন হিসাবের মাধ্যমে আমানত সংগ্রহ করে তহবিল গঠন করে থাকে এবং গ্রাহকের চাহিদা অনুযায়ী ঋণ প্রদান করে থাকে। তো বাণিজ্যিক ব্যাংক যখন আমানত গ্রহণ করে তখন কম সুদের হার প্রদান করে, কম সুদ প্রদান করে, আর যখন ঋণ প্রদান করে তখন বেশি সুদে ঋণ প্রদান করে থাকে। তো ব্যাংক কর্তৃক গৃহীত এবং প্রদেয় এই সুদের হারের পার্থক্যই হলো ব্যাংকের মুনাফা। তো বাণিজ্যিক ব্যাংকগুলো জামানতের বিপরীতে বিভিন্ন প্রতিষ্ঠানকে, এখানে পাবলিক লিমিটেড কোম্পানি বা প্রাইভেট লিমিটেড কোম্পানিও হতে পারে, তাদেরকে স্বল্পমেয়াদী বা 1 থেকে 5 বছর সময়ের জন্য ঋণ প্রদান করে থাকে। এগুলো নির্দিষ্ট সুদের হারে ঋণ প্রদান করে থাকে। সেই ঋণগুলোকে আমরা মধ্যমেয়াদী ঋণ হিসেবে চিহ্নিত করতে পারি। তারপরে বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। তো বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান কি? সাধারণত রাষ্ট্রায়ত্ত খাতে বিশেষ কিছু আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। রাষ্ট্রায়ত্ত খাতে মানে সরকারি কিছু আর্থিক প্রতিষ্ঠান রয়েছে, যেমন শিল্প, কৃষি বা পাটজাত পণ্যদ্রব্য, কুটির শিল্প ইত্যাদি খাতের উন্নয়নের স্বার্থে এই সকল প্রতিষ্ঠানগুলো নিয়োজিত থাকে। তো এই সকল প্রতিষ্ঠানগুলো হতে যৌথ মূলধনের প্রতিষ্ঠানগুলো সহজ শর্তে এবং কম সুদে ঋণ পেয়ে থাকে বা তাদের আর্থিক প্রয়োজন পূরণ করতে পারে। উদাহরণ হিসেবে আমরা বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা শিল্প ব্যাংক, কৃষি ব্যাংক, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন ইত্যাদি প্রতিষ্ঠানের নাম আমরা উল্লেখ করতে পারি। এই সকল প্রতিষ্ঠান থেকে পাবলিক লিমিটেড কোম্পানিগুলো, প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলো মধ্যমেয়াদী অর্থায়নের চাহিদা পূরণ করতে পারে। তারপরে আসি আমরা বেসরকারি প্রতিষ্ঠান। তো বেসরকারি প্রতিষ্ঠান বলতে আসলে কি? বেসরকারি প্রতিষ্ঠান বলতে আসলে বোঝায় হলো এনজিও। এনজিও গুলোকে বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, যেমন ব্র্যাক, আশা, প্রশিকা, মাইডাস ফাইন্যান্স, গ্রামীণ ব্যাংক, গ্রামীণ শক্তি, এই সকল এনজিও গুলোকে আমরা বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করতে পারি। এছাড়াও এই সকল প্রতিষ্ঠানগুলো থেকে মধ্যমেয়াদী অর্থায়ন সংগ্রহ ছাড়াও বা মধ্যমেয়াদী মূলধন সংগ্রহ ছাড়াও বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধিকরণ এগুলো ইত্যাদি বিভিন্ন ধরনের সেবা প্রতিষ্ঠানগুলো গ্রহণ করতে পারে। তাহলে এই সকল প্রতিষ্ঠানগুলিও পাবলিক লিমিটেড এবং প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলোর জন্য সহজ শর্তে এবং কম সুদে ঋণ পাওয়ার একটি উৎস হিসেবে কাজ করে থাকে। তারপরে মূলধনী বাজার প্রতিষ্ঠান। তো মূলধনী বাজার প্রতিষ্ঠান বলতে কি বোঝায়? মূলধনী বাজার, তোমরা জানো যে দেশের মধ্যে মূলধনী বাজার বলতে আমরা বুঝে থাকি যে বাজার থেকে আর্থিক প্রতিষ্ঠানগুলো বা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো মূলধন সংগ্রহ করে থাকে, সেগুলোকে বলা হয় মূলধনী বাজার প্রতিষ্ঠান। যেমন লিজিং কোম্পানি, বীমা প্রতিষ্ঠান, বিনিয়োগ ব্যাংক, অর্থ মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান বা আন্ডাররাইটার্স, এই সকল প্রতিষ্ঠানগুলো থেকে পাবলিক লিমিটেড কোম্পানিগুলো এবং প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলো মধ্যমেয়াদী উৎসের মধ্যমেয়াদী অর্থের চাহিদা পূরণ করে থাকে। তো এই সকল তহবিলের বিশেষ সুবিধা হচ্ছে এদের সুদের হার কম থাকে এবং ঋণের ক্ষেত্রে কোনো সম্পদ বা বন্ধক জামানত রাখতে হয় না। এগুলো মূলধন বাজার প্রতিষ্ঠান থেকে ঋণ সংগ্রহ করার একটি বিশেষ সুবিধা। তো এগুলো যৌথ মূলধনী প্রতিষ্ঠানগুলো এই বাজার থেকেও তাদের অর্থ সংগ্রহ করতে পারে। তারপরে আসি আমরা যন্ত্রপাতি প্রস্তুতকারীগণ। যন্ত্রপাতি অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানিগুলো তাদের প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন ধরনের ভারী যন্ত্রপাতি ক্রয়ের প্রয়োজন হয়। তাহলে এই সকল যন্ত্রপাতি ক্রয়ের জন্য প্রতিষ্ঠানকে প্রচুর অর্থ দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে হয়। তো এইসব যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে এই সকল যন্ত্রপাতি তৈরিকারী প্রতিষ্ঠানগুলো তাদেরকে বা প্রতিষ্ঠানগুলোকে কিস্তিতে অর্থ পরিশোধ করার সুযোগ প্রদান করে থাকে বা ভাড়ায় তাদের যন্ত্রপাতিগুলো
ক্রয়ের সুযোগ করে দিয়ে থাকে। তাহলে যন্ত্রপাতি প্রস্তুতকারীগণও এভাবে যৌথ মূলধনী কোম্পানিগুলোর জন্য অর্থায়নের উৎস হিসেবে ব্যবহৃত হতে পারে। তারপর আসলে লিজিং কোম্পানি। তো লিজিং কোম্পানি আসলে কি? তো লিজিং কোম্পানি বলতে আমরা লিজ দাতা এবং লিজ গ্রহীতার মধ্যে একটি চুক্তির মাধ্যমে যে সকল প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট সময়ের জন্য কোম্পানিগুলোকে বা ব্যবসায়ীকে তাদের সম্পদ ব্যবহার করার সুযোগ সুবিধা প্রদান করে থাকে, তাদেরকে বলা হয় লিজিং কোম্পানি। অর্থাৎ লিজিং কোম্পানি একটি চুক্তির মাধ্যমে নির্দিষ্ট ভাড়া বা লিজের ভাড়া প্রদানের মাধ্যমে তাদের সম্পদগুলো ব্যবহার করার সুযোগ প্রদান করে থাকে। তাহলে এখানে লিজিং কোম্পানিগুলো সরাসরি কোনো ঋণ প্রদান করে না বা নগদ অর্থ প্রদান করে না। তো নগদ অর্থ প্রদান না করে তারা কি করে? তারা জমি, বাড়ি, কম্পিউটার, জাহাজ, মেশিন ইত্যাদি মালিকানা সত্ত্ব প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে ব্যবহার করার অনুমতি প্রদান করে থাকে। যেমন বাংলাদেশে ইউনাইটেড লিজিং কোম্পানি, প্রিমিয়ার লিজিং কোম্পানি, আইডিএলসি, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট লিজিং কোম্পানি সহ বিভিন্ন ধরনের লিজিং কোম্পানিগুলো রয়েছে, যেগুলো পাবলিক লিমিটেড কোম্পানি এবং প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলোকে এরকম লিজিং সুবিধা দিয়ে থাকে। তারপর হলো পেনশন ও প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট তহবিল। তাহলে পেনশন ও প্রভিডেন্ট তহবিল আমরা জানি মধ্যমেয়াদী অর্থায়নের একটি উল্লেখযোগ্য উৎস হলো এই পেনশন এবং প্রভিডেন্ট তহবিল। বিভিন্ন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে যে সকল কর্মকর্তা ও কর্মচারীগণ চাকরি আছে, চাকরির বিধি অনুযায়ী তাদেরকে পেনশন এবং প্রভিডেন্ট তহবিলে তাদের বেতন থেকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রাখতে হয়। পরবর্তীকালে এসব অর্থ, তহবিলে জমাকৃত অর্থ বিভিন্ন প্রতিষ্ঠানকে তারা মধ্যমেয়াদী ঋণ হিসাবে প্রদান করে থাকে। এবং এই পেনশন এবং প্রভিডেন্ট তহবিল বিশেষ করে যৌথ মূলধনী কোম্পানিগুলোর জন্য একটি বিশাল একটি অর্থ সংস্থানের উৎস হিসেবে বিবেচিত হয়। তাহলে এই হলো মধ্যমেয়াদী অর্থায়নের উৎসগুলো। তো মধ্যমেয়াদী অর্থায়নের উৎসগুলোর ক্ষেত্রে আমাদেরকে বিবেচনায় রাখতে হবে যে এই মেয়াদ সর্বোচ্চ 5 বছর পর্যন্ত হতে পারে। 1 থেকে 5 বছর পর্যন্ত মেয়াদী এই উৎসগুলো থেকে অর্থায়নের সাপোর্ট পাওয়া যায়। তাইলে আমরা এখন বুঝলাম যে মধ্যমেয়াদী অর্থায়নের উৎসগুলো কি কি। আমরা একটু সংক্ষেপে এগুলো আলোচনা করলাম। এখন আমরা দেখব দীর্ঘমেয়াদী মূলধনের উৎসগুলো কি কি। অর্থাৎ যৌথ মূলধনের প্রতিষ্ঠানগুলো দীর্ঘমেয়াদে কোন কোন উৎস থেকে মূলধন সংগ্রহ করতে পারে সেগুলো আমরা এখন আলোচনা করব। তো প্রথমে আমরা আসি অভ্যন্তরীণ উৎস। অর্থাৎ কোম্পানি তার অভ্যন্তরীণ যে সকল উৎস থেকে মূলধন সংগ্রহ করে থাকে সেগুলোকে বলা হয় অভ্যন্তরীণ উৎস। তো অভ্যন্তরীণ উৎসগুলির মধ্যে এখানে আমরা পাঁচটি উৎস দেখতে পাচ্ছি। একটি হলো শেয়ার মূলধন, সংরক্ষিত মুনাফা, সাধারণ সঞ্চিতি, লভ্যাংশ সমতাকরণ তহবিল এবং অবচয় সঞ্চিতি তহবিল। তো এই 5টি উৎস থেকে মূলত প্রতিষ্ঠানগুলো দীর্ঘমেয়াদী মূলধনের সংস্থান করে থাকে। তো শেয়ার মূলধন হলো মালিকদের নিজস্ব তহবিল। তো শেয়ার মূলধন কাকে বলে? আমরা জানি প্রাথমিকভাবে ব্যবসার মালিকগণ বা উদ্যোক্তাগণ প্রতিষ্ঠানকে মূলধন সরবরাহ করে থাকে। যৌথ মূলধনের ক্ষেত্রে বিশেষ করে পাবলিক লিমিটেড এবং প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে শেয়ার বিক্রি করে যে মূলধন সংগ্রহ করা হয় সেগুলিকে বলা হয় শেয়ার মূলধন। এই শেয়ার মূলধন বা মালিকানা মূলধন হলো কোম্পানির মূলধনের মূল উৎস। বিশেষ করে অভ্যন্তরীণ মূলধনের মূল উৎস হলো শেয়ার মূলধন। তারপর হলো সংরক্ষিত মুনাফা। তো সংরক্ষিত মুনাফা কি? সংরক্ষিত মুনাফা হলো একটি কোম্পানি যে মুনাফা অর্জন করে বা প্রতি বছর কোম্পানি ব্যবসা করে বা বিভিন্নভাবে যে মুনাফা অর্জন করে থাকে সে মুনাফার যে অংশ কোম্পানি ভবিষ্যতে বিনিয়োগের জন্য সংরক্ষণ করে থাকে, অর্থাৎ শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন না করে ভবিষ্যৎ বিনিয়োগের জন্য সংরক্ষণ করে, তাকে বলা হয় সংরক্ষিত মুনাফা। তো এই সংরক্ষিত মুনাফা কোম্পানি সাধারণ সঞ্চিতি তহবিল বা সমতাকরণ তহবিল বা নিমজ্জিত তহবিল ইত্যাদি বিভিন্ন নামে কোম্পানি সংরক্ষণ করতে পারে। তাহলে সংরক্ষিত মুনাফা কোম্পানির অভ্যন্তরীণ মূলধনের একটি অন্যতম উৎস। তারপরে সাধারণ সঞ্চিতি। সাধারণ সঞ্চিতি সংরক্ষিত মুনাফা থেকেই সৃষ্টি হয়ে থাকে। ব্যবসায় নিট মুনাফা হতে সংরক্ষিত মুনাফা বা যে মুনাফা কোম্পানি বন্টন না করে রেখে দিয়ে কোম্পানি বিভিন্ন ধরনের সঞ্চিতি তৈরি করতে পারে, সঞ্চিতি তহবিল তৈরি করতে পারে। এগুলি হলো সাধারণ সঞ্চিতি তহবিল। তাহলে এটাও সংরক্ষিত মুনাফার মতোই, মুনাফার দ্বারাই সৃষ্টি আরেকটি তহবিল। লভ্যাংশ সমতাকরণ তহবিল।
এটা একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনা। লভ্যাংশ সমতাকরণ তহবিল কি? তো আমরা জানি ব্যবসায়ের আহ, ব্যবসায়ের সবসময় ব্যবসায়ের অবস্থা একরকম থাকে না, এবং যৌথ মূলধনী কোম্পানিগুলো, বিশেষ করে পাবলিক লিমিটেড কোম্পানিগুলো প্রতি বছর একই হারে ডিভিডেন্ড দিতে পারে না। তো কোম্পানির যে বছর বেশি লাভ হয় সেই বছর কোম্পানি বেশি ডিভিডেন্ড প্রদান করে থাকে, আর যে বছর কম লাভ হয় সে বছর কম ডিভিডেন্ড প্রদান করে থাকে। তো কোম্পানির ডিভিডেন্ড যেন একটি নির্দিষ্ট হারে স্থিতিশীলভাবে দিতে পারে, বা লভ্যাংশ প্রদানের হার যেন স্থিতিশীল থাকে, সেই জন্য কোম্পানি কি করে থাকে, একটি বিশেষ তহবিল সৃষ্টি করে থাকে। যে তহবিলের মাধ্যমে কোম্পানির কোনো বছরে যদি লাভ কম হয়ে থাকে, তাহলে সে এই তহবিল থেকে অর্থ নিয়ে যেন সে পূর্বের মতোই বেশি হারে ডিভিডেন্ড দিতে পারে, সেই ব্যবস্থা করে থাকে। তো এটাকে বলা হয় লভ্যাংশ সমতাকরণ তহবিল। তো এই লভ্যাংশ সমতাকরণ তহবিলে যে অর্থ সঞ্চিত থাকে, সেটা দিয়েও কোম্পানি কি করতে পারে, তার বিনিয়োগ চাহিদা পূরণ করতে পারে। তারপরে অবচয় সঞ্চিতি তহবিল। তো অবচয় সম্পত্তি, তোমরা জানো ব্যবসায়ীর যে স্থায়ী সম্পদগুলো আছে, বা ব্যবসায়ীর যে সম্পদগুলি সংগ্রহ করে, সেগুলোর অবচয়ের জন্য সেগুলি কোম্পানি প্রতি বছর কি করে, অবচয় ধার্য করে থাকে। তো এই অবচয় প্রকৃতপক্ষে কোনো খরচ নয়। এই অবচয় হলো কোম্পানি যেন নির্দিষ্ট সময় পর আবার সম্পত্তিটা পুনরায় সে কি করতে পারে, আবার রিপ্লেস করতে পারে, তার জন্য একটি ব্যবস্থা হলো অবচয় সঞ্চিত তহবিল। এই অবচয় সঞ্চিত তহবিলের যে অর্থ, সেটা কোম্পানি তার বিনিয়োগের ক্ষেত্রে সে ব্যবহার করতে পারে। অর্থাৎ কোম্পানির যে অভ্যন্তরীণ বিনিয়োগের উৎস, সেখানে অবচয় সঞ্চিত তহবিলও একটি বিশাল ভূমিকা পালন করতে পারে। তাহলে এই 5টি উৎস হলো কোম্পানির অভ্যন্তরীণ উৎস। তো এগুলির জন্য এই যে উৎসগুলো, এই উৎসগুলোর জন্য কোম্পানিকে খুব বেশি আনুষ্ঠানিকতা পালন করতে হয় না। অভ্যন্তরীণ উৎস থেকে কোম্পানি খুব সহজেই তার মূলধনের, দীর্ঘমেয়াদী মূলধনের চাহিদা পূরণ করতে পারে। এবার আমরা দেখব বাহ্যিক উৎস, অর্থাৎ দীর্ঘমেয়াদী মূলধনের উৎস, বাহ্যিক উৎস বা এক্সটার্নাল সোর্স অফ ফাইন্যান্স কি? তো তোমরা জানো এক্সটার্নাল সোর্স অফ ফাইন্যান্স মানে হলো ঋণ। কোম্পানি ঋণ মূলধন সংগ্রহ করবে। কোথায় থেকে সংগ্রহ করবে? বীমা কোম্পানি, ইজারা কোম্পানি, অবলেখক, ঋণপত্র ও রূপান্তরযোগ্য সিকিউরিটিজ, এগুলি থেকে কোম্পানি কি করবে, তার মূলধন সংগ্রহ করে থাকবে। তো বীমা কোম্পানি থেকে তোমরা জানো যে বীমা কোম্পানি থেকে বীমা কোম্পানি তার যে ক্লায়েন্ট আছে বা তার যারা গ্রাহক আছে, সে সকল গ্রাহকদের দাবি পূরণের জন্য তার সব অর্থ ব্যয় করতে হয় না, তার কাছে সবসময় কিছু না কিছু অর্থ সঞ্চিত থাকে। এই অর্থগুলো ওরা এই পাবলিক লিমিটেড কোম্পানির কাছে কি করে, ওরা বিনিয়োগ করে, বা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিনিয়োগ করে থাকে। তাহলে এটাও একটা দীর্ঘমেয়াদী মূলধনের উৎস। তারপর ইজারা কোম্পানি, একটু আগে আমরা বর্ণনা করেছি, ইজারা কোম্পানিগুলো যদি 10 বছর বা তার বেশি সময়ের জন্য, যদি 5 বছরের চেয়ে বেশি সময়ের জন্য যদি তারা কোম্পানিকে সুযোগ সুবিধা দেয় বা ঋণ প্রদান করে থাকে, তাহলে সেটা হলো দীর্ঘমেয়াদী মূলধনের উৎস। তারপর অবলেখক, অবলেখক কারা? অবলেখক হলো আন্ডার রাইটার, যারা কোম্পানির শেয়ার বা ঋণপত্র বিক্রয়ের নিশ্চয়তা দিয়ে থাকে। এই অবলেখকগণও কোম্পানিকে মূলধন সরবরাহ করে থাকে। তাহলে এটাও একটা উৎস। তারপর ঋণপত্র, কোম্পানি তার ঋণপত্র বিক্রি করে, কোম্পানি তার ঋণপত্র বিক্রি করে বাজার থেকে মূলধন সংগ্রহ করতে পারে। তো ঋণপত্র বিক্রির বিভিন্ন আনুষ্ঠানিকতা আছে, সেই আনুষ্ঠানিকতাগুলি পূরণ করে কোম্পানি বাজার থেকে ঋণ সংগ্রহ করতে পারে। তারপরে রূপান্তরযোগ্য সিকিউরিটিস। রূপান্তরযোগ্য সিকিউরিটিস কি? তো রূপান্তরযোগ্য সিকিউরিটিস হলো এমন সিকিউরিটিস বা এমন ঋণপত্র যেগুলো নির্দিষ্ট সময় পর হ্যাঁ ঋণপত্র থেকে সাধারণ শেয়ারে রূপান্তরিত হয়ে থাকে। তাহলে বাহ্যিক উৎস হিসাবে এই পাঁচটি উৎস উল্লেখযোগ্য। এবার আমরা দেখব অন্যান্য উৎস, অর্থাৎ দীর্ঘমেয়াদী মূলধনের উৎস হিসাবে এই যে অভ্যন্তরীণ উৎস এবং বাহ্যিক উৎস ছাড়াও কোম্পানি আরো বিভিন্ন উৎস থেকে মূলধন সংগ্রহ করতে পারে। যেমন বিদেশি পুঁজি বিনিয়োগকারী, অর্থাৎ বিদেশি নাগরিক যারা বিভিন্ন দেশে তাদের পুঁজি বিনিয়োগ করে থাকে। তো বাংলাদেশেও তারা বিভিন্ন প্রতিষ্ঠানে এই পুঁজি বিনিয়োগ করতে পারে। তো বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো তাদের কাছ থেকে পুঁজি সংগ্রহ করতে পারে। তারপরে ব্যবস্থাপনা প্রতিনিধি, কোম্পানির যারা ব্যবস্থাপনায় নিয়োজিত থাকে, তারাও বিভিন্ন সময় কোম্পানিকে ঋণ প্রদান করতে পারে। তারপরে আঞ্চলিক উন্নয়ন সংস্থা মানে রিজিওনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। হ্যাঁ, বিশ্বে বিভিন্ন ধরনের আঞ্চলিক উন্নয়ন সংস্থা রয়েছে, যেমন এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ইত্যাদি বিভিন্ন ধরনের আঞ্চলিক সংস্থা রয়েছে, যারা বিভিন্ন প্রতিষ্ঠানকে ঋণ সহায়তা দিয়ে থাকে। তারপর আন্তর্জাতিক সংস্থা ও বিশ্ব ব্যাংক। তোমরা জানো বিশ্ব ব্যাংক এবং বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশ সরকার সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানকেও অনেক সময়
বিভিন্ন ধরনের ঋণ দিয়ে থাকে। যদিও বাংলাদেশে এগুলি কম, কিন্তু বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কাছ থেকে ঋণ সুবিধা বা অর্থ সংস্থানগত সুবিধা পেয়ে থাকে। তারপরে সরকারি অর্থ সংস্থানকারী প্রতিষ্ঠান। বাংলাদেশ সরকারেরও বিভিন্ন ধরনের অর্থ সংস্থানকারী প্রতিষ্ঠান আছে, যারা বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে বা যারা এই যে বিভিন্ন পাবলিক লিমিটেড কোম্পানিকে তারা কি করে থাকে, অর্থ সংস্থান সংক্রান্ত সহায়তা প্রদান করে থাকে। তো এগুলিও অর্থায়নের অন্যতম উৎস হিসেবে কাজ করে। তাহলে দীর্ঘমেয়াদী মূলধনের বিভিন্ন উৎস রয়েছে। মূল উৎস কি? অভ্যন্তরীণ উৎস, তারপর হলো বাহ্যিক উৎস এবং অন্যান্য উৎস। তো অভ্যন্তরীণ উৎস থেকে মূলধন সংগ্রহ করা প্রতিষ্ঠানের জন্য সবসময় সুবিধাজনক নাও হতে পারে, আবার বাহ্যিক উৎস থেকেও মূলধন সংগ্রহ করা সবসময় যে সুবিধাজনক তাও না। কোম্পানি তার বিভিন্ন অবস্থার বিবেচনা করে, বিভিন্ন সুযোগ সুবিধা বিশ্লেষণ করে কোম্পানি উৎসগুলি সম্পর্কে সিদ্ধান্ত নেয় যে সে কোন উৎস থেকে মূলধন সংগ্রহ করবে। প্রত্যেকটা উৎসেরই কিছু নিজস্ব সুযোগ সুবিধা রয়েছে, কিছু সীমাবদ্ধতা রয়েছে। তো এই সীমাবদ্ধতাগুলো, এই সুযোগ সুবিধাগুলো বিশ্লেষণ করে কোম্পানি তার মূলধন সংগ্রহের জন্য উপযুক্ত উৎস নির্ধারণ করে থাকে। তাহলে আশা করি কোম্পানির মূলধন সংগ্রহের যে বিভিন্ন উৎসগুলি সম্পর্কে যে আমরা এতক্ষণ আলোচনা করলাম, তোমরা এই আলোচনাটা বিস্তারিত এবং ভালোভাবে বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যৌথ মূলধনী কোম্পানির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আশা করি তোমরা এই আলোচনাটা উপভোগ করেছ। তো এই ধৈর্য ধরে এই আলোচনাটা শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে।